একজন হিন্দু অ্যাডভোকেট মিস চৈতালি যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে ভাগ করার বক্তব্য দিয়েছেন, স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধী বক্তব্য দিয়েছেন, একজন নাগরিক হিসেবে আপনি দেশদ্রোহী হিসেবে গণ্য হয়েছেন। সরকারের উচিত একে অ্যারেস্ট করা এবং এই জাতীয় যত ষড়যন্ত্র বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি তাকে শক্ত হাতে দমন করা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো, আপনি এই ব্যাপারে বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। এদেশের জনগণ, 18 কোটি জনগণ আপনার সাথে রয়েছে। যদি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আপনি যদি কোনো আপোষ না করেন। প্রিয় সুধী, আমি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আহ্বান জানাবো, আপনারা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে BD-08 রাইফেল এবং SMGর প্রোডাকশন বাড়িয়ে দিন। এদেশে 3 কোটি তরুণ রয়েছে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যুদ্ধ করবে। এই প্রোডাকশন বাড়িয়ে দিন অস্ত্রের, আর এমিউনিশনের প্রোডাকশন বাড়িয়ে দিন, স্মল আর্মস এমিউনিশনের প্রোডাকশন বাড়িয়ে দিন। এটা সময় যদি আসে সেটার প্রয়োজন হবে। আমি পরিশেষে আবারও বলবো, গত ফ্যাসিস্ট সরকার 17 বছর ভারত যেভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, যেভাবে লালন পালন করেছে, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। এর থেকে ভারতকে শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না নেয় তাহলে তার পরিণতির জন্য ভারতই দায়ী থাকবে। সবাইকে ধন্যবাদ। ভেটারান্স ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই সভায় যারা উপস্থিত হয়েছেন এবং যারা বিজ্ঞ আলোচক হিসেবে আছেন, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কর্নেল জাকারিয়া। আমি এখন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফেরদৌস আজিজকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। কিসের বক্তৃতা? কোনো বক্তৃতা নাই। কাম কর, কাম কাম। কথা কিসের? বক্তৃতা তো 56 বছর যাবৎ দিচ্ছে এই দেশে মানুষ, আর 56 বছরই শোষিত হয়েছে। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তুমি খেলবা, আমি খেলবো না। তুমি আমাকে রেপ করতে আসবা আর আমি তোমাকে আদর করব? বড়ই মুশকিল। সমস্যা হচ্ছে কি, এই দেশে এমন কিছু মোদি সন্তান তৈরি হয়েছে যে পরিবেশ দূষিত হয়েছে। আমাদের দেশে অনেক আছে যাদের, অনেক না হলেও বেশ একটা সংখ্যক আছে, 71 থেকে এই পর্যন্ত যদি ধরি, জারজ পয়দা হয়েছে। আমার কথাগুলা খারাপ, আমার কথাগুলা কিন্তু ওই মাহবুব স্যার আর ও দিলারা আপার মতো এত ভদ্র হবে না। দিলারা আপার পুরুষের মানুষ, উনি একটু মানে শিক্ষক সুলভ কথা বলবেন। তো আমি তো ভাই মাঠে ঘাটের যোদ্ধা, আমি জোলাই যোদ্ধা, আহত জোলাই যোদ্ধা। তা আমার ভাষা আর ওনাদের ভাষা এক হবে না। ভাষাটা বড় কথা না, বার্তাটা কি সেটা বুঝতে হবে সবাইকে। এই ভাষার ভুল ধরে ওই তথাকথিত সুশীলরা, রাবীন্দ্রিক চরিত্রের পূজারীরা। আসুন, ধন্যবাদ। আমার পূর্ববর্তী বক্তারা আমার অনেক কিছুই কভার করে গেছেন, আমার কষ্ট কমিয়ে দিয়ে গেছেন। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, কথা না, কথা তো আমরা জানি, সবাই শিক্ষিত, সবাই বুঝে। 71-এ ভুল বুঝায় অনেক কিছু করছে আমাদেরকে। তখন শিক্ষার হার ছিল 18%-এর নিচে, 18%-এর নিচে। এখন শিক্ষার হার প্লাস এইটা সবার হাতে আছে। সবাই এখন দিস ওয়ে অর দ্যাট ওয়ে শিক্ষিত, বোঝে, দেশের চালচিত্র বোঝে। 71-এ বগুড়ায় গিয়ে বলতো, ভাই ঢাকায় এইটা হয়েছে, ওইটা হয়েছে। মানুষ গোল হয়ে শুনতো। সোশ্যাল মিডিয়া ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন ছিল না। ইভেন আমি ঢাকার ছেলে, আমার বাসায়ও ল্যান্ডলাইন ছিল না, টেলিভিশন ছিল না।
আমার 2 ব্যান্ডের একটা রেডিও ছিল শুধু। তো ভুল বোঝানোটা অনেক সহজ হয়েছে, তারা করেছে। তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে 2 টুকরা করা, তারা করেছে। আবার তারা আরেকটা সাধ্য সাধন করেছে 2016-তে 2009-তে এসে আমার সামরিক বাহিনী কোমর ভেঙে দিয়েছে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে। তারপর ওটাই ছিল সার্বভৌমত্বের ওপর প্রথম প্যারেক মারা। তারপরে একের পর এক শাপলা হত্যা, এটা সেটা কত কিছু রাষ্ট্রযন্ত্রে। ইভেন আমার শিরা উপশিরায় জীবাণু ঢুকিয়ে দিয়েছে, আমার মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে সব জায়গায়। আর ওপারের পূজারীর সংখ্যা এপারে বেড়েছে, জ্যামিতিক হারে বেড়েছে। এখন আমাদের করতে হবে, আমাদের কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। ও ন্যারেটিভ তৈরি করবে, আমার কি করা উচিত? আমারও তো কাউন্টার ন্যারেটিভ তৈরি করা উচিত, এবং সেটা বৈধ অধিকার আমার আছে, এটা তো করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওই 4 বছর ছাড়া বাকি আমরা 71 থেকে এই পর্যন্ত স্বাধীন ছিলাম না। এখানে অনেকের বয়স কম, অনেকেই জানবেন না অতীতের অনেকগুলা। বই পড়ে যেটা জানবেন, 100% ভুল ইতিহাস লেখা হয়েছে। আমাদের ইতিহাস শুরু করেছে কবে থেকে? 52 থেকে শুরু করেছে। আমরা, আমার ভাষা কেড়ে নিল, ফাইন। আমার বৈষম্য, এটা 100% ভুল কথা। ফেসবুকে কিছুদিন আগে একটা সিরিয়াল এসেছে, লিস্ট দেখেছেন অনেকেই হয়তো, যে আইয়ুব খান বাংলাদেশে কি কি করেছে। 23 বছরে যা করেছে সেই তুলনায় 56 বছরে আমাদের তো কয়েকশো গুণ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান বা বিভিন্ন কিছু করা উচিত ছিল। করতে পেরেছি? পারি নাই। কেন? আমাদেরকে করতে দেওয়া হয় নাই। আমাদের সরকারগুলোকে ওইভাবেই রেখেছে, হাতের তালুতে রেখেছে। তারা রেখেছে অনেক কিছুই করে, কিন্তু 24-এ এসে আমাদের সন্তানরা আর সেটা উল্টে দিয়েছে। আমাদের বুড়া খাটাসদেরকে তারা পেরেছে। তো 24-এর জনতা আর সেটা খাবে না। তো যাই হোক, অনেকেই হয়তো অনেক আশাবাদী, আমি দেখতে পাচ্ছি ডানে বামে কত কিছু, কত মিছিল, আবার নতুন করে। এই মিছিল কারা তৈরি করে? ডক্টর ইউনূসের সময় তারা কারা তৈরি করেছে? কারা? এটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন কেন সেই আন্দোলন নাই? 180টা না কতটা মিছিল আন্দোলন করেছে ডক্টর ইউনূসের সময় 18 মাসে। এখন নাই কেন আন্দোলন? কই গেল ওরা কারা? এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই দেশে 5th কলামিস্ট কারা? ভারতের সেবাদাসী কারা? এটা খুঁজে করতে আপনার যার যার এলাকায় খুঁজে বের করুন। এটা একটা কাজ। ওই বললাম যে কাজ করতে হবে, এটা একটা কাজ। আমাদেরকে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। তুমি আলাদা প্রদেশ চাইবা, আমি কিন্তু 1 মিনিট আগ পর্যন্ত চাইলাম না, চাই নাই। আমি ওই পারে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র চাই, আমি আলাদা রাষ্ট্র চাই। ওই পারে শিখদের জন্য আমি আলাদা রাষ্ট্র চাই। ওই পারে বিজেপি RSSদের জন্য আমি আলাদা রাষ্ট্র চাই। ওই পারে 7 সিস্টারকে আমি আলাদা রাষ্ট্র চাই। আমি ওইখানে 8টা থেকে 10টা রাষ্ট্র চাই। সবাই শান্তিতে থাকবো আমরা, সকলকে নিয়ে। আর যারা এবারে দালালি করছে, রাষ্ট্রদ্রোহিতা করছে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সরকার মশাই, আপনি ঘুমাবেন না। আপনি রক্তের বিনিময়ে আপনি গদিতে গেছেন, ভুলে গেলে চলবে না। জুলাই মরে নাই, জুলাই বেঁচে আছে এখনো, জুলাই চলছে, জুলাই চলবে। ভুলে যাবেন না যে আপনি 213টা সিট নিয়ে বসছেন। শাহেদ শাহ, আপনি চালায়া যাবেন? নো, চলতে দেওয়া যাবে না এভাবে। হয় কাজ করবেন, না হয় গদি ছাড়েন। আমরা কাজ করব, জনগণ কাজ করবে।
আমাদেরকে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে, হচ্ছে 1 নম্বর কাজ। আমার ডিফেন্সকে শক্তিশালী করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ওরে ঘাড়ে 2টা বাড়ি দিতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত ওই হারামজাদা টেবিলে আসবে না আলোচনার জন্য। রাক্তর কূটনীতি, আগেকার ডান্ডা নীতি, বাপ বাপ করে টেবিলে আসবে, বাপ বাপ করে সালাম দেবে। আমাকে সালাম না দিতে চাইলে সালাম দেওয়াইতে জানতে হবে আমাদেরকে। অতএব কাজটা কি বুঝে গেছেন? এই দেশ শান্তিপূর্ণ দেশ। আমার জন্ম হিন্দু পাড়ায়, আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম। 90 পর্যন্ত এই দেশে কেউ কোনো সাম্প্রদায়িকতা, কোনো ব্যাঘাত ঘটায় নাই। এরপর থেকে পলিটিক্যাল লিডাররা সব এই কাজ করেছে, আর ওই পার থেকে উস্কানি দিয়েছে। তো আমরা তো উস্কানি দেই নাই। সো নাও উই হ্যাভ টু প্লে উইথ দি কাউন্টার ন্যারেটিভ। আপনি মিষ্টি, আমার আপনার মিষ্টি মিষ্টি কথায় কিন্তু কাজ হবে না। 56 বছর হয় নাই, বন্ধু রাষ্ট্র বলতে কোনো কিছু নাই। আপনার বউও বন্ধু না। যেদিন খটকা লাগবে, ডিভোর্স হয়ে যাবে, সে আর বন্ধু থাকবে না আপনার, স্বার্থে আঘাত লাগলে। সরি, সত্যি কথা, বাস্তবে নেমে আসেন। আমার বিজেপিকে আরো 20টা ব্যাটালিয়ন আগামী 5 বছরে দিতে হবে। আমার সীমান্ত আমাকেই প্রোটেক্ট করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি বাজেট রেডি করেন। আরো 20টা বিজিবি ব্যাটালিয়ন ওয়েল ইকুইপড করতে হবে উইথ অল মডার্ন ডিভাইসেস। আমার ডিফেন্সকে শক্তিশালী করতে হবে। আগামী 5 বছরে আপনি 18 থেকে 45 বছর বয়সী সকল নাগরিককে বাধ্যতামূলক কমপক্ষে 3 মাসের মিলিটারি ট্রেনিং দিতে হবে। ইট ইজ পসিবল। আমার জেলা কতটা, প্রতিটা জেলায় পুলিশ সেন্টার আছে, আর্মি ক্যান্টনমেন্ট আছে, সব জায়গায় সাইমালটেনিয়াসলি ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে বছরে 4টা করে ব্যাচ, ইজিলি পসিবল। বাজেট, কোনো বাজেটই লাগবে না এটার জন্য। আপনি ট্রেনিং দেন, অস্ত্র তৈরি করেন। আমার বক্তা বলে গেছেন, ক্ষুদ্রাস্ত্র তৈরি করেন, গুলি তৈরি করেন, গ্রেনেড তৈরি করেন। ডান্ডা 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 ছাড়া হবে না ঠান্ডা। অতএব আমার মিডিয়াকে রোল প্লে করতে হবে। আর বিজিবিকে বলবো, ডিজিবিজিবি আপনি ইমিডিয়েটলি প্রপোজাল পাঠান মন্ত্রণালয়ে উইথ এ কপি টু প্রাইম মিনিস্টার্স অফিস ডাইরেক্টলি, যে আমার এই পরিমাণ স্ট্রাকচার বাড়ানো দরকার। এটা করতে হবে। যে কোনো সচিব বা যে কোনো মন্ত্রণালয় এটা বাধা দিবে, ডিজিবিজিবি আপনি এটা সরাসরি মিডিয়াকে জানাবেন যে এই জায়গায় খটকা আমাকে বাধা দিচ্ছে। কে না দেয় সেটা পরে দেখব। বাজেট বাড়াতে হবে। ডিফেন্স বাজেট কি দিয়েছে, কয় টাকা? দেশের এই অবস্থায়, এই সংকুল অবস্থায় কিভাবে ডিফেন্স বাজেট এটা হয়? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি আরো মিনিমাম 15,000 কোটি টাকা বাজেট, মিলিটারি বাজেট, ডিফেন্স বাজেট বরাদ্দ করেন। অন্যান্য সব জায়গা থেকে 1-2 হাজার টাকা করে কেটে এনে। ইট ইজ পসিবল। আর ট্রেনিং এর জন্য 18 থেকে 45 ট্রেনিং এর জন্য কোনো খরচ হবে না। এক্সিস্টিং বাজেট যা আছে ওর মধ্যে থেকেই আপনি কিচ্ছতা সাধন করে তা করা সম্ভব। আর তাই যদি না পারেন, 100 টাকা করে চাঁদা নেন 18 কোটি লোকের কাছ থেকে। 100 টাকা একটা ফকিরও দিতে পারবে, বাজেট তৈরি হয়ে যাবে। বাজেট কোনো সমস্যা না। অতএব আগে আমাদের মাইন্ডসেট তৈরি করতে হবে। আর সেই মাইন্ডসেট তৈরি করার ন্যারেটিভটা তৈরি করতে হবে। আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। 8টা রাষ্ট্র এবারে আমি চাই। সোজা কথা, আপনি 2 দিন পর পর রাষ্ট্র চাবেন, হাতি নেক বানাবেন চিকেনকে ভাইঙ্গা, আর প্রদেশ চাবেন, আর আমি বৈশা থাকবো। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। এবার আমি অনুরোধ করছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জুবায়েরুল্লাহ, চেয়ারম্যান দেশৈক্য পরিষদ, স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা উপস্থাপন করব এখানে, সেটা হলো কি, আমরা চেতনার বৈকল্যতায় ভুগছি। আজকে আপনি কথা বলে দেখবেন যে একটা ধারণা আমাদের মাথায় প্রতিস্থাপন করা হয়েছে
যে ভারত চাইলে আমাদেরকে 2 ঘন্টার ভিতরে দখল করতে পারে। এই কথাটা কিভাবে আমাদের অন্তরে বসেছে, এটাই হলো মগজ ধলের একটা প্রক্রিয়া। একটা জাতিকে পরাজিত করতে হলে প্রথমে তাকে মানসিকভাবে পরাজিত করতে হবে। এই জন্য ইমরান খান প্রায় একটা কথা বলতো, ইউ অনলি লুজ ওয়েন ইউ গিভ আপ। পিপুল হ্যাভ গিভেন আপ। মানুষ ছেড়ে দিছে। ভারত চারিদিকে আমাদের তো যে কোনো সময় দখল করে ফেলতে পারে, ইম্পসিবল, কোনোদিনই পারবে না। বরং দখল করতে আসলে সে নিজে টুকরা টুকরা হয়ে যাবে। বলতে পারেন এটা কিভাবে হবে? হবে এইভাবে, যেমন ইসরায়েল আমেরিকাকে তাদের গোলাম বানিয়ে একটার পর একটা মুসলমান দেশ পৃথিবী জুড়ে, সেই টিউনিশিয়া থেকে লিবিয়া, আলজেরিয়া, তারপরে কি বলে ইজিপ্ট, প্রত্যেকটা দেশকে তারা ধ্বংস করেছে, হাত দিয়ে ফেলেছে ইরানে। এবং যারা আমেরিকাকে চালায় তারাই এখন ফিনিশ। যাকে মোদি বলেছে ইসরায়েল ইজ দ্য ফাদার্স ল্যান্ড, ইন্ডিয়া ইজ দ্য মাদার্স ল্যান্ড, ওই ফাদার্স ল্যান্ড ফিনিশ। এখন মাদার্স ল্যান্ড কি করবে? তো যখন অতিরিক্ত বেড়ে যায়, আর দুইটা জাতির আগ্রাসী মনোভাব আছে। এটা আমাদের দেশে হিন্দু হলো কি, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইসলাম ধর্মে অন্য ধর্মের লোকজনকে কিভাবে নিরাপত্তা কোরআন শরীফের আয়াত শরীফে দেওয়া আছে যে কেউ কোনো বিধর্মী যদি তোমার কাছে সাহায্য চায়, তোমার সাহায্য করাটা ওয়াজিব। আর সে যদি কোনো নিরাপদ স্থানে যেতে চায়, সেখানে তারা পৌঁছে দেওয়াটা তোমার দায়িত্ব। এটা কিন্তু মহান আল্লাহ পাকের নির্দেশ আমাদের উপরে। এখানে কোনোদিনও বৈষম্য হতে পারে না। হিন্দুর প্রতি কোনো রকম অন্যায় কাজ কোনো মুসলমান দেশে থেকে করতে পারে না। ওরা গল্প তৈরি করে, যেমন গল্প তৈরি করার জন্য 100 ফিট রাম মন্দির তৈরি করতেছে, বাধা দিলে এই যে বাধা দিচ্ছে জোর করে। আর ওখানে কিন্তু মন্দিরের প্রত্যেকটা মন্দিরের নিচে শিবের লিঙ্গ পাওয়া যাচ্ছে। হোয়াট ইজ দ্যাট? শিবের লিঙ্গ। শিবলিঙ্গের মিথোলজি যদি আপনারা জানেন, ছিচি করবেন, হোক এটা তাদের ধর্ম। আমরা তারপরও রেসপেক্ট করার কথা আমাদের কোরআনে বলা আছে যে অন্য ধর্মের প্রতি তুমি বিদ্বেষ সরাবে না। ফাইন, আমরা বিদ্বেষ সরাবো না, কিন্তু আমার তো বেঁচে থাকতে হবে, আমার ধর্ম আমার ইমান নিয়ে তো বেঁচে থাকতে হবে। জিনিসটা হলো কি, তাদের আছে 007 অজিত দোভাল 007, জয়শঙ্কর শ্রেষ্ঠ ফরেন মিনিস্টার, কিন্তু তারা পরাজিত হচ্ছে প্রতিটা ক্ষেত্রে। শ্রীলঙ্কায় এই 2 নম্বরই করতে যেয়ে কিক আউট হয়ে চলে আসছে। রাজীব গান্ধী মারা গেছে, ওই শ্রীলঙ্কায় এই যেই কাজ বাংলাদেশের জন্য করতে চাচ্ছে তারা করেছিল শ্রীলঙ্কায়। ওরা করেছে মায়ানমারে, মিলিয়ন ডলার খরচ করে ওখান থেকে কিক আউট করেছে। তারা আফগানিস্তানে $3 বিলিয়ন ইনভেস্ট করেছে, আফগানিস্তানে কিক আউট। তারা করেছে নেপালে কিক আউট। যেখানেই গেছে তারা কোনো কাজ করতে, এরা মালদ্বীপও একই কাজ করেছে। ভারত খেদাও আন্দোলন করে পুরা তাদের সেনাবাহিনী থেকে শুরু করে সবগুলিকে আউট করে দিছে। চিন্তার কোনো কারণ নাই, ওখান থেকে তুলো আউট হয়েছে, বাট আমাদের গায়ে হাত দিলে টুকরা টুকরা হয়ে যাবে। মুখের কথা না, এটাই বাস্তব, এটাই প্রকৃতি। কেন কিভাবে হবে আমি বলি। বাংলাদেশে আক্রমণ করলে তাদের প্ল্যানটা আগে বলি। প্ল্যানটা ছিল ইসরায়েল আমেরিকাকে দিয়ে ইরানকে ফিনিশ করে দেবে। ফিনিশ করে দিলে ওখানে একটা পাপের সরকার বসাবে। পৃথিবী জুড়ে মুসলমানদের কিন্তু পাপের সরকার হুকুমে উদ্বোস করে। তো ইরানে যদি ওরকম একটা সরকার বসানো যায়, আফগানিস্তানে বসে ইরান এবং আফগানিস্তানকে নিয়ে পাকিস্তানকে অ্যাটাক করবে ফ্রম দ্য ওয়েস্ট। যখন অ্যাটাক করবে ইস্ট থেকে, পূর্ব দিক থেকে ভারত ঢুকে পাকিস্তান ফিনিশ। আর বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এগুলো কোনো ব্যাপারই না। কিন্তু ঘটনা কি হলো, যেই লোককে দিয়ে আমেরিকাকে দিয়ে অ্যাটাক করেছে, আমেরিকা মায়ের খেয়ে লেজগুটায় চলে গেছে। এখন এক্সিস্টেন্স অফ ইসরায়েল হ্যাজ বিকাম এ থ্রেট। ইসরায়েল বেঁচে থাকবে কিনা সেটা একটা ভয়ের বিষয় হয়ে গেছে। তার মানে কি, বাপ শেষ। এখন মা একা কি করবে? মায়ের জন্য চেতনা হচ্ছে, যেহেতু মাথার ভিতরে ওই রোগটা আছে এক্সপানশনিস্ট, ওরা হলো গ্রেটার ইসরায়েল, এরা হলো অখণ্ড ভারত। এই অখণ্ড ভারত করতে যে মরে যাই, তবু একটা কামড় দেয়। তো যেহেতু পাকিস্তানকে ফিনিশ করে দিয়ে বাংলাদেশকে নেওয়া গেল না, তাহলে আমরা বাংলাদেশকে নিতে চাই। আর পাকিস্তান বলতেছে বাংলাদেশ ইজ আওয়ার রেড লাইন। বাংলাদেশের উপর আক্রমণ হওয়া মানে আমার আক্রমণ করা ছাড়া গতি নাই, আমার তো নিউক্লিয়ার পাওয়ার আছে। তো ও এখন একদম পুরো একটা সমস্যার ভিতরে আছে। দেন কি করবে? বাংলাদেশ খাওয়ার জন্য
যেহেতু তার ন্যারেটিভে দেওয়াই আছে বাংলাদেশকে আমরা উত্তোলিত করব, তাদেরকে ডিমোরালাইজ করবো। ডিমোরালাইজ করছে গত 15 বছরের কন্টিনিউয়াস ডিমোরালাইজ করছে। আমাদের সমস্যা হলো পৃথিবীতে এমন কোনো আইন নাই দ্বিপাক্ষিক যেটা কি বাংলাদেশ এবং ভারতের জন্য আছে। ভারতের সমস্ত টিভি চ্যানেল আমাদের দেশে চলবে আমাদের কন্টিনিউয়াস মগজ ধোলাই করার জন্য, আমাদের চরিত্র ধ্বংস করার জন্য, সোহেলের মতো ধর্ষক তৈরি করার জন্য। আর সাইবার ওয়ার তো আছে, মানে দুনিয়ার ফেসবুকে যত বাজে ছবি, বাজে ভিডিও, XXX ক্লিপ পর্যন্ত চলে আসে। তো এগুলো করে জাতির চরিত্র ধ্বংস করা হয়। ক্যারেক্টার ইজ লস্ট, তো এভরিথিং ইজ লস্ট। বাংলাদেশ ইজ লুজিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এটা ন্যাশনাল অ্যাসেট, ন্যাশনাল ক্যারেক্টার। আমি অনুরোধ করবো এই সরকারকে দ্রুততম সময়ে টিভি চ্যানেলগুলো বন্ধ করা হোক, দ্রুততম সময়ে আমাদের সাইবার নিরাপত্তা দেওয়া হোক, যাতে কোনো পর্নোগ্রাফি আমাদের বাচ্চাদের মুখে না আসে। ওরা পর্নোগ্রাফি বসায় এবং 10 থেকে 21 বছর 22 বছর লোকজনের বয়সের ভিতরে এদেরকে বুস্ট করে পাঠায় দেয়, যাতে ওদের মনের ভিতরে সারাদিন যৌনতা ছাড়া আর কোনো কিছু কাজ না করে। এগুলো আমরা চোখে দেখি না, কিন্তু এগুলো হচ্ছে। তো এটা যদি বন্ধ করতে না পারে আমাদের দেশের জাতিকে দাঁড় করাতে পারবো না, কোমর শক্ত করতে পারবো না। আর ইসরায়েল আর ভারতের যেহেতু একই নীতি, আমাদেরকে ওইভাবে জিনিসটা ফলো করতে হবে। তাদের কোনো উপায় নেই, তাদের নীতিই হলো এক্সপানশন, এবং এক্সপানশনই ফাইনালি তাদেরকে ধ্বংস করে। এবং যেই কথাটা ওবামা বলেছে যে ভারত ভাগ হয়ে যাবে, ওই সময়টা কাছাকাছি আসতেছে। এই জন্য ওই মহিলা উকিল অকথ্য ভাষায় দেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আমাদের সবাই হুঁশিয়ার হইতে হবে, সরকারকে কারেক্ট পদক্ষেপ নিতে হবে, কারেক্ট ডিসিশন নিতে হবে। ভারতের ফুসলাতে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। আমরা চাই আমাদের দেশ আমরা স্বাধীন করেছি, আমরা 14তে স্বাধীন করেছি, আর কি বলে জুলাইতে স্বাধীন করেছি। এই স্বাধীনতা আমরা হারাতে রাজি না। আমাদের কারেক্ট লোক কারেক্ট জায়গায় বসাতে হবে। ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত লোকদেরকে মন্ত্রিত্ব দিলে এই দেশ টিকানো মুশকিল। তো আমি আশা করি দেশ জেগে উঠবে, জাতি জেগে উঠবে, ভারতীয় মগজ ধোলায় ব্যর্থ হবে এবং আমরা স্বাধীন থাকতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আমি এখন আহ্বান জানাচ্ছি জনাব মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নাইমকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার অভিপ্রায়ে আয়োজিত আজকের সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন প্রচণ্ড পজিটিভ মানুষ, আর আল্লাহ বলেছেন সুসংবাদ শোনাও, দুঃসংবাদ শুনেও না। সে ব্যাপারে আমি মানুষকে সুসংবাদ শোনাতে চাই। তারপরেও আমাদের আজকে গুণীজন প্রফেসর ডক্টর দিলার ম্যাডাম, বিশিষ্ট চিন্তাবিদ অ্যাডভোকেট রাজ্জাকি সাহেব সহ আরও যে আলোচকরা আছেন, ওনাদেরকে বঞ্চিত করা আমার মতো একজন সাধারণ নাগরিকের মনে হয় ঠিক হবে না। এই জন্য আমি 2-3 মিনিট কথা বলে শেষ করে দেব। আমি পজিটিভ মানুষ এই অর্থে, বিজ্ঞ আলোচকরা বলে গিয়েছেন, অনেক উদ্বেগ প্রকাশ করেছেন আমাদের নিরাপত্তা ইস্যুতে। আমি কোনোভাবে উদ্বিগ্ন না। এই কারণে ভারতের পক্ষে বাংলাদেশ দখল করা কখনো সম্ভব না। আমাদের নিরাপত্তার 2টি দিক দেখি আমি। একটা হলো আভ্যন্তরীণ, একটা আঞ্চলিক। আঞ্চলিক ব্যাপারে আমি উদ্বেগ দেখি না এই কারণে যে ভারতের পক্ষ থেকে তো আমাদের হুমকি, এটা এই জন্য উদ্বেগ দেখি না। ভারতে আমাদের বাংলাদেশ সীমান্তের আশেপাশে যে জাতিসত্তাগুলো বসবাস করে, এরা অত্যন্ত ডাইভার্সিফাইড এবং
সহিষ্ণু জাতি, বাঙালি বলেন, ত্রিপুরা বলেন, আসামি বলেন। শুধু সমসাময়িক রাজনীতিবিদদের মিসলিডিংয়ের কারণে, তাদের স্বার্থের কারণে সাময়িক মিসলিড হচ্ছে, কিন্তু লং রানে এটা থাকবে না। এটা একটা পজিটিভ দিক। 2 নম্বর হলো মোস্ট রিসেন্টলি ভারত বিশ্বমঞ্চে একা হয়ে গেছে এবং একা হয়ে যেতে থাকবে। এই জন্য আমি কোনো উদ্বেগ দেখি না। তবে আভ্যন্তরীণ যে সমস্যা, আমাদের আভ্যন্তরীণ যে হুমকি, এটা কিন্তু মারাত্মক। আভ্যন্তরীণ হুমকি 3টি: অশিক্ষা, মাদক আর আওয়ামী লীগ। এই 3টা আবার একে অপরের পরিপূরক। আর 3টার উৎস, দুর্ভাগ্যজনকভাবে 3টারই উৎসে ভারত। মাদকও আমাদের সীমান্তের চতুর্দিকে মাদক ফ্যাক্টরি করে আমাদের যুব সমাজকে ডিরেল করে দেওয়ার জন্য অলরেডি ডিরেল করে দিয়েছে ভারত। এটা পরিকল্পিতভাবে করেছে যাতে আমরা স্বাধীনতার চেতনা আমাদের না থাকে। আর আওয়ামী লীগ হলো, আওয়ামী লীগের 50-এর দশক থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের গঠন, পুনর্গঠন, পুনর্জাগরণ সমস্ত কিছু ভারতের তত্ত্বাবধানে হয়েছে। তাই আওয়ামী লীগ হলো আভ্যন্তরীণ হুমকিটা। আওয়ামী লীগ যত সবল হবে, আমাদের সার্বভৌমত্বের হুমকি তত বেশি বাড়বে। এই ব্যাপারেও ভারত আওয়ামী লীগকে আর মনে হয় আওয়ামী লীগের পুনর্জাগরণে বেশি সহযোগিতা করতে পারবে না। এই জন্য আমি প্রচণ্ড আশাবাদী, এই জন্য আমি উদ্বিগ্ন না। আর দ্বিতীয়ত কথা, যে আমাদের আঞ্চলিক হুমকিতেও ভারত যেহেতু একা হয়ে গিয়েছে, আমাদেরকে ভারত আর কখনো, আমরা তদুপরি এই যে ডক্টর নিউজকে ধন্যবাদ জানাই, ইউএসএ, চায়না এবং পাকিস্তানের যে অ্যালাইনমেন্টটা আমাদেরকে ঢুকিয়ে দিয়ে গেছে, আমি বিশ্বাস করি যে এই অ্যালাইনমেন্ট থেকে বর্তমান গভর্নমেন্ট না, ভবিষ্যতে যে কোনো গভর্নমেন্ট বেরোতে পারবে না। এটা ডেভেলপ হতে থাকবে। 99% মানুষের চেতনার মধ্যে কিন্তু স্বাধীনতার চেতনা, সার্বভৌমত্বের চেতনা আছে। আমাদের উচিত, শুধু আমাদের এখন কর্তব্য হলো, এবং বুদ্ধিজীবীদেরকে আমি বলবো, রিকোয়েস্ট করব, আমাদের শুধু কাজ হলো জনসচেতনতা, মানুষকে সুশিক্ষিত করে তোলা এবং জনসচেতনতার জন্য কাজ করে যাওয়া। এটা আমার আরও একটা ব্যাপারে কোনো আমার হুমকি না। আমি কর্নেল অলির ভাষায় বলতে চাই, শ্রদ্ধেয় কর্নেল অলির ভাষায় বলতে চাই, ভারত আমাদেরকে চতুর্দিকে ঘেরাও করে রাখিনি, বরঞ্চ আমরাই ভারতকে চতুর্দিকে ঘেরাও করে রেখেছি। 18 কোটি মানুষ, 18 কোটি বাংলাদেশি, 18 কোটি বোমা। আমি বলবো, ভারতকে রিকোয়েস্ট করব, আমাদের বাংলাদেশের সাথে, আমাদের সরকারের সাথে সমমর্যাদার ভিত্তিতে আমাদের রাষ্ট্রের সাথে অ্যালাইনমেন্ট হন। আপনাদের জন্য কল্যাণ, আমাদের জন্য কল্যাণ। আর আমি এক্সট্রিম পজিটিভ যে কথাটা আমি বলতে চাচ্ছি, আজকে ভারতের বিভিন্ন বুদ্ধিজীবী, কূটনীতিক, বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ আজকে আওয়াজ তুলতেছে বাংলাদেশে হিন্দুদের জন্য একটি ভূখণ্ড আলাদা করে দেওয়ার জন্য। আমি সে ব্যাপারে একমত। আজিজ ভাইয়ের সাথে আমি একমত। আমি আরো একটু এক্সটেন্ড করে দিতে চাই। 1 কোটি হিন্দুর জন্য যদি বাংলাদেশের ভূখণ্ড আলাদা করে দিতে চায়, তাহলে 18 ভাগের 1 ভাগ আলাদা করে দিয়ে দেন। কোনখান থেকে নেবেন আমরা দিতে চাই, কিন্তু
ইন্ডিয়ার 24 কোটি মুসলমানের জন্য ইন্ডিয়াকে 24টা ভাগ করে 1/5 অংশ দিয়ে দেন। জাতি হিসেবে তামিল, কাশ্মীরি, পাঞ্জাবি, বাঙালি এই হিসাবে যদি জাতি হিসেবে ভাগ করতে চান তাহলে বাংলাকেও 3 ভাগ করেন। 1/3 বাঙালি পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গে কি 3 ভাগ করে 1 ভাগ মুসলমানদেরকে দিয়ে দেন। আসাম 1/3 মুসলিম আছে, আসামকে 3 ভাগ করে 1 ভাগ মুসলিমদেরকে দিয়ে দেন। প্রত্যেকটা রাজ্যে এটা করেন। আমরা এর সাথে একমত, আমরা খুবই পজিটিভ ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা হলো ভারত আপনারা চান অথবা না চান, ভবিষ্যৎ বাস্তবতা হলো ভারত ভাঙবেই। এটা ওদের শাসক গোষ্ঠীর আচরণের কারণে। আমরাও ভারতীয়রা আজও পর্যন্ত শাসক হতে পারেনি। এজন্য ইতিহাসে বিভিন্ন জাতি গোষ্ঠী এসে ভারতকে শাসন করেছে এবং ভবিষ্যতেও সেই অবস্থায় যাবে, না হয় ভারত ভাগ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব নাঈম। আমি এখন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমানকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আমরা ৭১ স্বাধীন হয়েছি, আমরা পিছনে ফিরে যেতে চাই না, আমরা ১০০ বছর সামনে দেখব। পরিস্থিতি এমন বেকায়দায় কিছু না বলেও নয়। ৭১ পরে ভারত আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র করে, আবার একই ষড়যন্ত্র আমরা দেখতেছি। ৭১ পরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতকে আমরা কোনো চাপে রাখতে পারি নাই, আমাদের রাজনীতিবিদরা কোনো কাজ করে নাই। তাই আজকে এত বড় সাহস, একবার বলে রংপুর নিয়ে নিব, একবার বলে চিটাগাং নিয়ে নিব। আজকের বাঙালি সেই বাঙালি নাই। ৭১ পরে আমাদের রাজনীতিবিদরা কথা বলতেন না, ভাষণের বিরুদ্ধে তো কথা বলা যায় না, এই ছিল নীতি। এখন দিন পাল্টে গেছে। ২৪ আবু সাইদের বাংলাদেশ একদম যথোপযুক্ত জবাব দেওয়া হবে ভারতকে। আমরা এখন সাহসী জাতি, এটা অর্জন। ভারতে সেই কোনো অর্জন নাই। ভারত বরাবরই ছিল পরাজিত জাতি। এই ব্রিটিশকে বাংলাদেশ ভারত থেকে বিতরণ করার জন্য বাঙালি মুসলমানদের অবদান স্মরণ করতে হবে। আমরা আজকে দেখেন 2 বাংলার বাঙালিরা, মুসলমান হিন্দু সবাই মিলে কিন্তু মূলত ব্রিটিশকে তাড়িয়েছি। আমরা স্বাধীন হয়েছি এবং সাহসী হয়েছি, কিন্তু পশ্চিমবঙ্গ হইতে পারে নাই। এই কষ্টে পশ্চিমবঙ্গ লাফালাফি করে। তারা সুভাষ বসুর অনুসারী, কিন্তু তার স্বাধীনতা চেনে না। তারা সেই দিল্লির কাছে দাসত্ব নিয়ে খুশি। তাই তারা আবল তাবল বকেন, স্বপ্ন দেখেন, কোনো আপত্তি নাই। সীমান্তর কাছে আসবেন, আপনার সীমান্ত পরিবর্তন হয়ে যাবে। পরিষ্কার, আপনার ভৌগোলিক সীমান্ত না পরিবর্তন করে দিব। আমরা নিপীড়িত জাতির সাথে আছি। আপনি বহুত করছেন, ভদ্র হন, সম্মান করতে শিখেন। আমার সার্বভৌমত্ব এখানে হাত দেওয়ার চেষ্টা করবেন না। আমি সরকারকে বলবো, আপনারা কঠোর হন। জনগণ কঠোর প্রতিবাদী। আমরা গতকাল কুশপুত্তলিকে দাহ করেছি অমিত শাহ আর শুভেন্দুর মতো ব্যক্তির। এরা আমাদের কাছে ঘৃণিত ব্যক্তি, কারণ ছাড়া আমাদের এখানে ঝামেলা করতেছে। আমরা আরও কঠিন হব। ভারতের রাষ্ট্রদূত যে আচরণ করছেন সীমান্তে, এটা মানা যায় না, কখনোই আমরা মেনে নেব না। আমাদের সব এক, বা আলো বাতাস সব এক, নদী তো এক না। সবগুলি নদীতে আপনি বাদ দিচ্ছেন। আপনার আচরণ পরিবর্তন করেন, আমরাও পরিবর্তিত হব। আমাদের বর্তমান সরকার, আমি মনে করি প্রথমে অনেক সংশয় ছিল, এখন আমি সন্তুষ্ট। উনি প্রথমে যাচ্ছেন চীনে, দাদা বাবুরা মনে করেছিলেন যাবে ভারতে। এটা চরমভাবে একটা সাহসী পদক্ষেপ। আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে। আমাদের বলতে হবে, স্বাধীনতার সময় আমরা ন্যায্য পাওনা পাই নাই। পাকিস্তানের কাছে অনেক পাওনা ছিল, পাকিস্তানে অনেক পরমাণু বোমা আছে,
অর্ধেক দাবিদার মূলত আমরা। সুতরাং পাকিস্তান নিঃসন্দেহে আমাদের এখানে সেটা স্থাপন করতে পারে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। মূল কথা হলো চীন, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব নিয়ে আমরা ওই সামরিক ঐক্য জোরে থাকতে চাই। এটা মূলত আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য। সার্বভৌমত্বের জন্য আমি সব কিছুই করতে পারি, আমি সবটাই করব। আবার বলি, আমার সীমান্তের কাছে আসবেন, এই তার কাটা থাকবে না, নতুন সীমান্ত হবে, সেটা হবে ভয়ানক সীমান্ত। সেই নবাব সিরাজউদ্দৌলা বাংলা হবে। যতদূর পর্যন্ত নজরুলের ভাষা শোনা যায়, নজরুলের গান মানুষ বুঝে, ওই পর্যন্ত আমাদের সীমানা। আমরা পরীক্ষিত সাহসী জাতি, আমরা আবু সাইদের রক্তের সাথে বেইমানি করব না। আমি মনে করি ভারতকে বলবো, আচরণ পরিবর্তন করুন, ব্যবহার পরিবর্তন করুন। আমরা কিন্তু যথোপযুক্ত জবাব দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসিন স্যার। আমি এখন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান স্যারকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ভেটারেন্স ফোরামের পক্ষ থেকে। ভেটারেন্স মানে হলো যারা অবসরপ্রাপ্ত সেনা অফিসার আছে, তাদের পক্ষ থেকে আমরা যে বিষয়টা আলোচনা করছি তা হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্ত রক্ষার ব্যাপারে। আমি আজকে কেন প্রথমে আসি যে আজকে কেন আমরা এই আলোচনাটা করছি। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসছে, তারা শপথ গ্রহণ করেছে 7ই ফেব্রুয়ারি। তারা ক্ষমতায় থাকবে 1825 দিন। ভারত এমন একটা দেশ, এই 1825 দিনের জন্য তারা 1825টা পরিকল্পনা করে রেখেছে বাংলাদেশকে ব্যতিব্যস্ত রাখার জন্য। ভারতের একটা কৌশল আছে, এই কৌশলটা কিন্তু সেই আমাদের স্বাধীনতার শুরু থেকেই। আমার কাছে আমি লম্বা লিস্ট বলতে পারবো এই 54 বছরে কেন আমরা এই অবস্থায় আটকে আছি। স্বাধীনতা যুদ্ধের শুরুতেই আমাদের স্বাধীনতা যুদ্ধকে বিভক্ত করার জন্য ভারত মুজিব বাহিনী নামে একটা এক্সট্রা বাহিনী গঠন করলো। উদ্দেশ্য হলো মুক্তি বাহিনীদের মধ্যে একটা বিভেদ করা এবং মুক্তি বাহিনীরা যেন ঐক্যবদ্ধ হয়ে সেনা সদস্য পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ না করতে পারে। কিন্তু তখনকার যারা সেক্টর কমান্ডাররা ছিল, তাদের যে দেশপ্রেম, তাদের যে ত্যাগ এবং তাদের যে স্পিরিট, সেটার কারণে কিন্তু এই প্রকল্প সফল হয় নাই। তারপরের প্রকল্প কি? জাতীয় রক্ষী বাহিনী গঠন এবং দেশের ভিতরে একটা আমাদের জাসদের প্রায় 30,000 কর্মীদেরকে হত্যা করা এবং দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি। এবং এই অরাজকতা সৃষ্টির প্রধান কারণ হলো বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পরে আমরা দেশ গঠনের জন্য আমরা ব্যস্ত থাকার কথা, কিন্তু আমরা নিজেদের আত্মকলহের মধ্যে আমরা পড়ে গেলাম। এরপরে আসলো কি? এরপরে আসলো হচ্ছে যখন এটা ব্যর্থ হলো 75 সালের আগস্টের পরিবর্তনের পরে, যখন দেশ জিয়াউর রহমানের নেতৃত্বে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছিল, তখন তাদের সেটা সহ্য হয় নাই। হিল ট্র্যাক্সে তারা প্রবলেম শুরু করে দিল। হিল ট্র্যাক্সে শান্তি বাহিনী কারা প্রশিক্ষিত করেছে? ভারত করেছে। তো ভারত হলো আমাদের কিন্তু বন্ধু রাষ্ট্র, মনে রাখবেন আপনারা সবাই। তো এই হলো তাদের লিস্ট। জিয়াউর রহমান মারা গেল। তারপরে কি হলো? বাংলাদেশের ভিতরে তিনটা পার্টির ভিতরে অন্তর্কলহ। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। এই অন্তর্কলহ হলো 11 বছর। তারপরে আসলো বিএনপির সরকার। তখন নতুন অত্যাচার শুরু হলো, ঘাতক দালাল নির্মূল কমিটি। এখন আপনারা বুঝতে পারছেন যে পরিকল্পনা কিভাবে করা হয়। এই জিনিসটা আমাদের সাধারণ মানুষ, দেশের মানুষ যদি না বোঝে, তাহলে কিন্তু আমরা এই যে বেড়াজাল, এই বেড়াজাল থেকে আমরা বের হতে পারবো না। তো এখন যে হচ্ছে, বিএনপির এই 15 বছরে আওয়ামী লীগের শাসন, এরপরে বিএনপি যখন ক্ষমতায় আসলো বা
শাসনের পরে যখন ইউনূস সাহেব আসলো, উনি একটু শীট দ্বারা শক্ত করে দাঁড়ানোর চেষ্টা করলো এবং করে গেছেন। উনি 18 মাস কিন্তু ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলে গেছেন, এবং এই জন্য তারা ইউনূস সাহেবের সাথে কোনো রকম আলোচনা করতে রাজি হয় নাই। দুইটা কারণে, একটা হলো ওনার একটা বিরাট একটা সমর্থন ছিল ওনার পেছনে, আন্তর্জাতিক সমর্থন, আর 2 নম্বর হচ্ছে উনি বাংলাদেশের স্বার্থকে উনি জলাঞ্জলি দিতে চাননি। তাহলে আমরা বারবার কেন এই সমস্যায় পড়ছি? আসলে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, আপনি কিন্তু আরেকজনকে পরিবর্তন করতে পারেন না। আমি আপনাকে পরিবর্তন করার চেষ্টা করলে আমার পক্ষে সম্ভব না, আমি নিজেকে পরিবর্তন করতে হবে। তো দেশ যদি আগাতে হয় তাহলে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদের দেশের এই যে দুরবস্থায় ভারত, আমার কিছু বক্তা বলে গেলেন ভারত ভাগ হয়ে যাবে। ভারত কিন্তু 47 সালে স্বাধীনতা অর্জন করেছে, এটা 2026 সাল। ভাগ কিন্তু হয় নাই, ভারত থেকে কিন্তু কেউ আলাদা হয় নাই, বরং ভারতের ভিতরে জুড়ে গেছে। কেন? কারণ তাদের রাজনীতিবিদরা যত খারাপই হোক না কেন, তাদের কিন্তু প্রশাসন ছিল প্রচণ্ড দেশপ্রেমিক। তারা যাই কিছু করেছে ভারতের স্বার্থে করেছে। আর আমার এখানে প্রশাসন কি করে? যাই কিছু করে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। যার কারণে আমাদের কিন্তু রাজনীতিবিদরা কতদিনের জন্য আসে? 5 বছরের জন্য আসে। অনেক মন্ত্রী আছে যারা 1 বছর 2 বছর, তারপরে মন্ত্রিত্ব পরিবর্তন হয়। কিন্তু ওই মন্ত্রণালয়ের যে সচিব এবং বাকি যে স্টাফ, তারা কি করে? তারা কিন্তু চাকরিতে ঢোকে 59 বছরে, মানে কেউ 25 বা 26 বা 27 30 বছরের ঢুকে এবং 59 বছরে তারা অবসর গ্রহণ করে। এই 29 বছর তারা কিন্তু সরকারের প্রশাসন যন্ত্র। একটা উদাহরণ দেই আমি আপনাকে। কিছুদিন আগে বাংলাদেশে অনেক শিশু হামে মারা গেল, হামের কারণে মারা গেছে। এটা অনেক দুঃখজনক। সবাই দোষ দিল যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যে তার অযোগ্যতার কারণে, তার অদূরদর্শিতার কারণে এই ঘটনা ঘটেছে। আমার প্রশ্নটা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রশাসন ছিল, যে ব্যুরোক্র্যাট ছিল, তারা কি করেছে? তাদের কি দায়িত্ব ছিল? উনি তো আসছে 18 মাসের জন্য, আর ওনারা তো এখানে 28 বছর ধরে বসে আছে। ওনারা কি জানে না বাংলাদেশের হামের প্রকোপ কখন হবে, কখন তার টিকা কিনতে হবে, কোথায় কম পয়সায় পাওয়া যাবে? এই চুক্তিটা আটকে গেছে কি জন্য? কারণ ইউনিসেফের কাছে যে হামের টিকা আসতো, ইউনিসেফ দেওয়ার আগে আমরা এটা হামের টিকাটা আমরা ফ্রি পেতাম। কিন্তু যেহেতু আমেরিকা ইউনিসেফের চাঁদা কমিয়ে দিয়েছে, তখন থেকে ইউনিসেফ বলছে আমরা আর ফ্রি দিতে পারবো না। তাহলে কি করতে হবে? কিনে নিতে হবে। ইউনিসেফ চাচ্ছে যে এটা ইন্ডিয়ার একটা সিরাম ইনস্টিটিউট, তাদের যেন হামের টিকা নিই, কিন্তু ওইটার দাম পড়ে। যেহেতু সিরাম ইনস্টিটিউট হামের টিকাটা ইউনিসেফকে দিবে, ইউনিসেফ এটা বাংলাদেশকে দিবে, তো একটা হাত হয়ে আসতেছে, যার ফলে কিছু টাকা বেশি লাগছে। বাংলাদেশের ইউনূস সাহেবের সরকার বললো যে আমি বেশি টাকা দিয়ে আমি এটা হামের টিকা কিনবো না, কিন্তু প্রশাসনের ভিতরে এমন যন্ত্র বসানো আছে, সেই যন্ত্র ওই হামের টিকা কিন্তু কম টাকায় কিনতে দিল না। দোষ হলো কার? ইউনূস সাহেবের। দোষ হলো নূরজাহান ম্যাডামের। এই যে চক্র, এই যে প্রশাসন, এই প্রশাসন যদি দেশের স্বার্থে কাজ করত, তাহলে কিন্তু তারা সস্তা টিকাটা কিনত। তারা ইউনিসেফের মাধ্যমে টিকা কেনার জন্য তার বাধ্যবাধকতা ছিল না। কিন্তু এই প্রশাসনের যন্ত্র, তারা ওই সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে ওই পার্সেন্টেজটা পাওয়ার জন্য কিন্তু তাদের এই অবস্থা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি দেশপ্রেমিক হওয়ার জন্য পয়সা লাগে না, দেশপ্রেমিক হওয়ার জন্য শুধু বুকে বল লাগে। 2টা জিনিস লাগে, একটা হলো সততা, 2 নম্বর হলো জ্ঞান। এই 2টা যদি থাকে তাহলে দেশপ্রেমিক হওয়া সম্ভব, সাহসী হওয়া সম্ভব এবং সাহসী পদক্ষেপ নেওয়া সম্ভব। আপনি যদি ভারতের এখন বর্তমান কর্মকাণ্ড দেখেন, এটা কিন্তু তাদের আভ্যন্তরীণ প্রবলেম। এই আভ্যন্তরীণ প্রবলেমের কারণে তারা কি করছে, তারা এই চাপটা, তারা এটাকে বলে উগলে দেওয়া। এই উগলে দিচ্ছে কাকে? সবচেয়ে নরম প্রতিপক্ষ বাংলাদেশ। আমরা প্রতিটা সময়, প্রতিটা সরকার আমরা নতজানু পররাষ্ট্রনীতি আমরা অনুসরণ করে চলেছি। আমরা যথাসময়ে প্রতিবাদ জানাই নাই। উদাহরণ কি?
দীনেশ ত্রিবেদী আসছে, উনি এসে বলল 140 কোটি আর 20 কোটি আমরা কি এক করে ফেলতে চাই, আমরা এক হইলে কেমন হয়। এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর একটা চরম হুমকি। আমাদের বাংলাদেশ সরকার এটা প্রতিবাদ করলো না, কোনো রাজনৈতিক দল যথাযথভাবে প্রতিবাদ করলো। এই লোকটা কিন্তু আসছে, এই প্রথম ভারত কিন্তু বাংলাদেশে একজন রাজনীতিবিদ পাঠিয়েছে। কার রাজনীতিবিদ? বিজেপির রাজনীতিবিদ। এই ভদ্রলোক কিন্তু 40 বছর ধরে কংগ্রেস বিজেপি করে এখন আসছে এখানে বাংলাদেশকে একটা অস্থিতিশীল বানানোর জন্য। আর কোনো কার্ড নাই তাদের। আমাদের ভিতরে যখন যত বেশি বিভেদ ঢুকানো যাবে, এখন দেখেন আমি আপনাকে কতগুলি উদাহরণ দিচ্ছি। বিএনপি সরকার ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে একটা হলো সরকার যে ভুল করছে সেটা তো করছে তার নিজের নির্বুদ্ধিতার কারণে। আসার পরে কি হলো? শুরু হলো যুদ্ধ, তেলের দাম, হাট, সেচ অবস্থা খারাপ। এরপরে শুরু হলো ধর্ষণের সব। এগুলি কিন্তু সব প্ল্যান। 1825 দিনে 1825টা প্ল্যান বাস্তবায়ন হবে। এবং এই 1825 দিন এই বিএনপির গভর্নমেন্টকে আপনার প্রতি নজর দেওয়ার, যেন সে নজর না দিতে পারে, মানুষের জন্য দেশের জন্য যেন কাজ না করতে পারে, এটাই কিন্তু তাদের এটাই হলো ষড়যন্ত্র। কিন্তু বিএনপি ষড়যন্ত্রটা ওই দিকে দেখে না, দেখে ভিতরে। তো আমাদের যেটা করতে হবে যে আমরা যদি ভারত আমাদের দেশকে অস্থিতিশীল রেখে তারা কি লাভ হতে পারে, তাদের লাভ একটাই, সেটা হলো এই দেশকে একটা ফেইল স্টেটে পরিণত করা। এবং ফেইল স্টেটে পরিণত করার ফলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্ত এখন অরক্ষিত। আমাদের প্রয়োজন খুব শক্ত হাতে প্রত্যেকটা কর্মকাণ্ডের প্রতিবাদ করা, প্রত্যেকটা মানুষকে সজাগ হওয়া, নিজেদের প্রশাসনকে গুছিয়ে যেন সেখান থেকে আমরা আমাদের ভূত তাড়াতে পারি সেই চেষ্টা করা। এবং এটার জন্য কিন্তু আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস, যে কোনো ইস্যু দিবেন, এই ইস্যু নিয়ে কিন্তু বাঙালি দৌড় দিতে থাকে, আসল কথা ভুলে যায়। আপনি দেখেন ওই ত্রিবেদী সাহেব আসছে, এই একটা ইস্যু তুলছে, কিছুদিন একটু হইচই চললো, ফেসবুক এই সেই হ্যান ত্যান সব জায়গায়। এরপরে শুরু হলো কি রাম মন্দির, এই মূর্তি বানানো, এটা আর এক কাহিনী। দেখেন একটা জিনিস, বাংলাদেশের হিন্দুরা দাবি করছে তারা একটা অঙ্গরাজ্য চায়, আর ভারতে মুসলমানদের উপর দিয়ে ডোজার চলছে, বুলডোজার চলছে, তারপরে তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা ধর্ম পালন করতে হলে বাংলাদেশ যাও, পাকিস্তান যাও। আর আমাদের হিন্দুরা এখানে বলতেছে তোমরা যদি এখানে না থাকতে পারো, তোমরা পলাশবাড়ি ছেড়ে চলে যাও, আমরা এখানে আমাদের মন্দির বানাবো। এই হলো উদ্ধত। এর মানে কিন্তু এই না যে আমরা আমাদের হিন্দু ভাইদের উপরে আমাদের ভারতের মতো আচরণ করব। আমরা ভারত হইতে চাই না। ভারতের অবস্থা কি জানেন? এখন ভারত এক সময় দাবি করত যে তারা বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ। এখন হলো ভারত হলো, এটাকে বলছে তারা ইলেকটেড অটোক্রেসি, অর্থাৎ নির্বাচিত স্বৈরশাসক। আপনি যদি ভারতের গত 2000 এই যে গত মোদী সরকারের যে থার্ড টার্ম চলছে, এই থার্ড টার্মে ভারতের অবস্থান বাংলাদেশের নিচে চলে গেছে। গণতন্ত্রের অবস্থান বাংলাদেশের অবস্থান হলো 151, ভারতের হলো 157 সারা বিশ্বের মধ্যে। ভারত যদি বৃহত্তম গণতন্ত্র হয়, তাদের এই অবস্থা। তাদেরকে এখন বলা হচ্ছে ইলিবারাল ডেমোক্রেসি, অর্থাৎ এই গণতন্ত্রের কোনো স্বাধীনতা নাই, স্বাধীনতাবিহীন গণতন্ত্র। তো আমরা যদি ঠিক কাজ করি এবং আমরা যদি আমাদের প্রভাব সারা বিশ্বের কাছে যদি উজ্জ্বল করতে পারি, আমরা নিজের থেকেই আমরা আমাদের নিরাপত্তা অর্জন করতে পারবো। সেই সাথে আমাদের যেটা করতে হবে, এখন যত যাই বলুক না কেন, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে এই যে আমাদের রংপুর বিভাগ নেবে, এই নেবে, সে নেবে। একটা কথা বলতে হবে, এই বছরের বাজেট হয়েছে 42,000 কোটি টাকা। এটা হলো জিডিপির 0.7%। ভাই, প্রতিরক্ষার জন্য যে বাজেট দেওয়া হয়, এটা প্রতিরক্ষা বাহিনী খায় না, এটা ব্যয় করে আপনাদের নিরাপত্তার জন্য। এই এমপি সাহেবের যত কনস্টিটিউশন আছে, তাদের প্রধান দায়িত্ব হলো যে দেশের ভূখণ্ডকে রক্ষা করা, দেশের ভূখণ্ড ভূমিতে এবং সমুদ্রে এবং আকাশপথে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা যে সেনাবাহিনী এখন আছে, এই সেনাবাহিনী পালতে লাগে 35,000 কোটি টাকা। তাহলে এই সেনাবাহিনী যদি আপনি যদি আপনার বাসার দারোয়ান যদি আপনাকে
ডাকাতের উপক্রম হয়, আপনি যদি একটা লাঠি দিয়ে রাখেন তাহলে ওইটা ও কিন্তু দারোয়ান কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার দরকার যদি ডাকাত যদি এসএমজি নিয়ে আসে, আপনার দরকার মেশিন গান, নাহলে আপনার ডাকাতকে পরাজিত করতে পারবেন না। তো আপনার যদি হুমকি থাকে ভারত, তাহলে আপনাকে ঠিকভাবে সেই সেনাবাহিনী বা সেই সশস্ত্র বাহিনীকে আপনাকে সাজাতে হবে। এবং এই জন্য সারা বিশ্বের স্ট্যান্ডার্ড হলো যে জিডিপির 2.2%, তার মানে এটার অ্যাকচুয়ালি পরিমাণ হওয়া উচিত 1,22,000 কোটি টাকা। সেখানে আমরা পেলাম কত? 42,000 কোটি টাকা। ভাই, দেশটাই যদি না থাকে আপনার রাজনীতি করবেন কেমনে, আর খাল খনন করবেন কেমনে, আর কৃষক কার্ড দেবেন কেমনে? আগে দেশটাকে তো বাঁচাইতে হবে, তারপরে তো বাকি সব। তো সুতরাং এই আধুনিকায়ন দরকার। এবং আমি বলবো যে এই সশস্ত্র বাহিনীকে কিন্তু পঙ্গু করে রেখেছে এই সো কল্ড, অর্থাৎ নামমাত্র রাজনীতিবিদরা, যাদের ভিতরে কোনো দেশপ্রেম নাই। যদি তাদের দেশপ্রেম থাকতো তাহলে তারা সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করত এবং তাদেরকে এই ভোটের কাজে ব্যবহার করতো না, তাদেরকে ট্রাফিকের কাজে ব্যবহার করতো না, তাদেরকে এই রাস্তাঘাট বানানোর জন্য ব্যবহার। এই জন্য রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট আছে, সারা বিশ্বের প্রত্যেকেরই ডিপার্টমেন্ট আছে এগুলি কনস্ট্রাকশন করার জন্য। সেনাবাহিনীর কাজ এটা, সেনাবাহিনীর কাজ হলো আপনার নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে ফোকাস করা। কিন্তু কয়েকদিন পরপরই ঢাকা শহরের ট্রাফিকের জন্য আপনাকে সেনাবাহিনী লাগাইতে হয়। কেন ভাই? পুলিশ নাই? আপনার দরকার হলে আরো 500 পুলিশ নেন। পুলিশকে কেন আপনি নিরপেক্ষ করতে পারেন নাই? এটা আপনার ব্যর্থতা। কারণ আপনি পুলিশকে লাগায় আপনি পুলিশের মাধ্যমে আপনার রাজনৈতিক অবজেক্টিভ হাসিল করতে চান, এই জন্য পুলিশ নিরপেক্ষ থাকতে পারে না। আপনি পুলিশকে দায়িত্ব দেন আর বলেন যে আমি আপনাকে ইন্টারফেয়ার করবো না, দেখেন পুলিশ কি করে। তো সুতরাং আমাদের কাজ হলো, ওনারা করবে ভুল, আরে ভোগান্তি হবে সাধারণ মানুষের। দয়া করে এই সব বন্ধ করেন, বন্ধ করে সে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলেন, তাদেরকে ইকুইপ করেন এবং বাংলাদেশের স্বাধীনতার সর্বমত নিশ্চিত করার জন্য এই একটা মাত্র বাহিনী এখন পর্যন্ত অটুট আছে এবং তাদেরকে ব্যবহার করেন, ব্যবহার করে দেশের স্বাধীনতা রক্ষা করেন। এবং আমরা মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে চাই এবং আমরা চাই আমরা যেন আমাদের জনগণের জন্য, জনগণের পক্ষ হয়ে তাদের জন্য যেন আমরা লড়তে পারি আমৃত্যু। এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত এবং এই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। এবার